শুরু করছি ডার্ক সাইড, লিখনিতে জাবিন ফোরকান, পর্ব সংখ্যা 12। তার চেহারা জুড়ে এমন এক উজ্জ্বলতা যেন ভীষণ বিনোদিত হয়েছে। আসমান ভাইয়ের খবর বের করতে আমার পেট খুঁচিয়ে কি লাভ? অপর প্রান্তে বসে থাকা মাহিন নামক লোকটি কিছুটা কর্কশ কণ্ঠে উচ্চারণ করলো, তুমি খুব ভালো করেই জানো নিহাদ, কেন তোমাকে সন্দেহ করা হচ্ছে। আসমান বেঁচে থাকবে আর ওর সম্পর্কে তুমি একটুও জানবে না, এটা আমি কেন, কোনো পাগলও বিশ্বাস করবে না। পাগল ছাগল বিশ্বাস অবিশ্বাস করিয়েন না করি কি লাভ আমার? করিয়ে না করিয়ে কি লাভ আমার? নিহাদের প্রশ্নে আকাশ এবং মাহিন দুজনের মাথায় চক্কর দিয়ে উঠল। তার প্রশ্নটির ধাঁচ মেলাতে পারছে না, কেমন ধাঁধায় পড়ে গেছে। তাদের চেহারায় দ্বিধা লক্ষ্য করে পুনরায় হেসে উঠল নিহাদ, ভেব ঠোঁটে ছোঁয়ালো। উল্টোপাল্টা কথা বলে আমাদের সময় নষ্ট করার পায়তারা করো না। তুমি যদি কিছু জেনে থাকো তাহলে এক্ষুনি বলো, না হলে তোমাকে ভয় দেখিয়ে লাভ নেই, সে তো কবে মুছে গিয়েছে এই অন্তর থেকে। ধোয়া বায়ুতে ফুসকরে ছেড়ে তারপর বিড়বিড় করল নিহাদ। তার দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করা হলেও তাতে কাজ করা হয়েছে তার। হঠাৎ আকাশ এগোলো, নিজের ফর্মাল প্যান্টের পকেটে উভয় হাত ঢুকিয়ে নিহাদের দিকে চাইল নিষ্পলক নয়নে। সেই দিন হোম কেয়ার হসপিটালে ওই ছেলের সাথে তুমিও ছিলে নিহাদ, সাহায্য করেছ তাকে। উপস, ধরা পড়ে গেলাম নাকি? খিলখিল করে হাসতে থাকলো নিহাদ, যে হাসির ধ্বনি বিরক্তি ধরিয়ে দেয় শরীরে। নিজের হাত মুষ্টিবদ্ধ করে আকাশ নিজেকে স্থির রাখল। পরক্ষণে নিহাদের অবিচলিত চেহারায় দৃষ্টিপাত ঘটিয়ে জানালো, একবার একবার সাবধান করেছি। গোলাম হয়ে প্রভুর দিকে অস্ত্র তোলার পরিমাণ ভালো হবে না। আমি আমার প্রভুর দিকে শুধু অস্ত্র কেন, কখনো নজরে তুলে তাকাই না। অকৃতজ্ঞ কুত্তা না এই নিহাদ। নিহাদের হঠাৎ বিরিশকি কণ্ঠস্বর বুকে কেমন কাঁপন ধরিয়ে দেয়। অদ্ভুত এক শক্তি আছে তাতে, অনুভবের শক্তি। আকাশ এক নজর মেঝের দিকে তাকালো, তার যান্ত্রিক ভঙ্গিতেও প্রকাশ পেল এক চিলতে হাসি। তোমার এই প্রভু আসমান ভাই নিশ্চয়? জবাব দিল না নিহাদ, ভেব পড়ল ঠোঁটে। চেয়ে থাকলো সিলিং এর দিকে। মাইন ঝট করে উঠে দাঁড়ালো, টেবিলে একটা চাপড় দিয়ে উচ্চ কণ্ঠে বলে উঠল, তুই আসলে একটা কুত্তা নিহাদ। দেখি তোর প্রভু তোকে বাঁচাতে আসে নাকি। তোর জন্য, তার জন্য জান কোরবান হবে তোর। টু শব্দ করল না নিহাদ। আধ ঘন্টার মাথায় সে আবদ্ধ হলো একটি চেয়ারে। একের পর এক বেধড়ক মারে তারে তার সর্বাঙ্গ রক্তস্রোত হয়ে উঠল। তবুও অধর থেকে উৎফুল্ল হাসি বিলুপ্ত ঘটল না, বরং যন্ত্রণার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকলো প্রফুল্লতার পরিমাণ। টর্চার সেলে তাকে টর্চারের কাজে লিপ্ত কেবি গ্রুপের সৈনিকেরা এমন নিডল হাস্যোজ্জ্বল অবয়ব ভীতি। তাদের নেতা সে, প্রজা হয়ে রাজার শরীরে আঘাত হানতে একটু হলেও বাজছে তাদের। মিনহাজ, থামলি কেন? মার, মার। কি বলেছিলাম মনে আছে? ঘাড়ের দিকে মারলে বেশি ব্যথা লাগে। আরেকটা সেন্সিটিভ স্পষ্ট হচ্ছে তার হাত পায়ের আঙ্গুল। মিনহাজ নামক সৈনিকের হাত কাঁপতে লাগলো। সহস্র প্রচেষ্টা সত্ত্বেও নিহাদের শরীরে আঘাত করার সাহস পেল না। আরে বেটা, তোরা ভয় পেলে হবে? বাদশার আরো একজন লিডারের ডিঅ্যান্ড করার শখ হয়েছে। তোরাই তো সৈন্য সামন্ত, তোরা না করলে কে করবে? রাফার বাপ। সঙ্গে সঙ্গে আঘাতটা এলো মাথা বরাবর। ঝুলে পড়ল নিহাদ, স্পষ্ট অনুভব করল কপাল বেয়ে গড়তে থাকা উষ্ণ তরল টপ টপ করে পড়ছে তার বুটজুতোর ওপর। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, হাসিটা ক্রমশই মলিন হয়ে পড়ছে। সেই ঝাপসা পটে ভেসে উঠল অতীতের চিত্রগুলো। চট্টগ্রামের মরাদপুর অঞ্চল, ফুটওভার ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা ব্যস্ত সড়ক। মোড়ের টিনের মতো লোকাল বাসগুলো হাঁকডাক হাঁকিয়ে ধুমধুমার হর্ন বাজিয়ে নিজেদের গন্তব্যে চলেছে। রেষারেষি লেগেছে এক ড্রাইভারের সঙ্গে অন্য ড্রাইভারের। অশ্রব্য গালাগাল ভেসে আসছে ক্ষণে ক্ষণে। তবুও পরোয়া নেই ব্যস্ত জীবনে ছোটাছুটি করতে থাকা শহরবাসীর।
কারো আছে কলেজ, কারো ভার্সিটি, কারো অফিস, কারো বা ঘরে ফেরার তাড়া। সড়কের ধারে থাকা বিরিয়ানির দোকানগুলো মুখর হয়ে রয়েছে মধ্যবিত্ত থেকে আরম্ভ করে সামর্থ্যবান লোকদের ভিড়ে। খুব কমই নিম্নবিত্তদের পদচারণা এদিকে চোখে পড়ে। সাধারণ কুলি মজুর রিক্সাওয়ালাও নিজেদের দুপুরের খাবারের জন্য ভিড় করে ভাতের হোটেলে। বিরিয়ানির সামর্থ্য তাদের নেই। হাজিরি বিরিয়ানির দোকানটির সামনে সড়কে দাঁড়িয়ে আছে এক কিশোর বয়সের ছেলেটি। পরিধানে মলিন শার্ট এবং ছেঁড়া 3/4 প্যান্ট, হাতে একটা পলিথিন, যাতে একটুখানি ভাত আর পেঁয়াজ মরিচ। ডাগর ডাগর চোখজোড়া চেয়ে রয়েছে বিরিয়ানির দিকে। প্লেটে প্লেটে সাজিয়ে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে পরিবেশনের জন্য। কাঁচের দরজা দিয়ে চোখে পড়ছে ভেতরে মানুষগুলোর প্রফুল্ল বাক্য বিনিময় এবং খাবারের স্বাদ আস্বাদন। লিকলিকে পা জোড়া একটু এগোয়, পরে আবার কি যেন ভেবে থমকে পড়ে। মুষ্টিবদ্ধ হয়ে আসে হাত। দরকার হলে খুন খারাপি করবে, তবুও ভিক্ষা নয়। এমন এক অন্তর্জ্বালা বক্ষ জুড়ে। ইট ভাঙতে ভাঙতে কালো হয়ে আসা হাত মুঠো মুছে নেয়। সেই কালিতে চেহারা হয় মলিন, কপালে ক্ষত চিনচিন করে ওঠে। যন্ত্রণায় মুখ কুঁচকে আসে। গতরাতে গলির মোড়ে 3টাকে একাই শুয়ে দিয়েছিল। কত বড় দুঃসাহস তার ফুটপাত দখল করতে আসে। আজকে আসলে আরো কয়েক দেবে এমন পথ চিকতে। পিছিয়ে এলো সহসাই। বিরিয়ানির সুঘ্রাণে পেটে মোচড় দিচ্ছে। উল্টো ঘুরে যেই না ভিন্ন পথে পা বাড়াবে, অমনি ধাক্কা খেলো শক্ত সমর্থ পুরুষালী দেহের সঙ্গে। কোন সুদা! কপাল ডলতে ডলতেও সামনের দৃশ্য দেখে থেমে গেল। চোখ জোড়ায় ফুটে উঠল কিঞ্চিত বিস্ময় এক দৃষ্টি। সামনে দাঁড়িয়ে আছে এক যুবক। পরিধানে ফুল হাতা টি-শার্ট আর জিন্স, চেহারায় শুভ্রবর্ণের মাস্ক, মাথায় সানক্যাপ, চোখে আড়াল নীলচে সানগ্লাস। পাশ কাটিয়ে চলে আসছিল, কিন্তু কণ্ঠস্বরটি থমকাতে বাধ্য করল। বিরিয়ানি খাবে? অগ্নিদৃষ্টি পিছিয়ে চাইল কিশোর। টেহা দিবি না রে? বোঝা গেল যে যুবক চট্টগ্রামের ভাষা বুঝতে পারে। আমি 1 প্লেট সম্পূর্ণ খেতে পারি না, একজন সঙ্গী থাকলে ভালো হয়। ওডো, আয় তোর তালতো বোন লাগি না রে? মস্কারি গরিবার জাগা ন, ফরা এত গোত্তর অ্যাম্পাসন বিরিয়ানি হাই হেস গরিন্নির ফরট। আমি কি আপনার তালতো বোন হই? মস্কারি করার জায়গা পান না? এত বড় বেটা 1 প্লেট বিরিয়ানি খেতে শেষ করতে পারবেন না? উত্তর এলো না। যুবকের হাত চেপে বসলো তার কাঁধে নির্দ্বিধায়। একবারও ভাবিনি ও এত নোংরা, ছুঁয়ে দিলে যদি অপবিত্র হয়ে যায়। এই বিষয়টি বিদ্ধ করলো কিশোরের হৃদয়ে। অনিচ্ছে সত্ত্বেও কিছুক্ষণের মাঝেই নিজেকে আবিষ্কার করলো রেস্টুরেন্টের টেবিলে। আশেপাশে খদ্দেরগণ চেয়ে চেয়ে দেখছে, শুধুমাত্র ময়লা পোশাক পরে থাকা তাকেই নয়, বরং তার বিপরীতে প্রান্তে বসে থাকা কিছুটা অভিজাত যুবকের দিকেও। মাস্ক খুলে রেখেছে সে, তাতে তার অতিরিক্ত শুভ্রতাপ নজরে পড়ছে। এত ফর্সা পুরুষ মানুষ বাপের জন্মে দেখেনি কিশোর, তাই ফ্যালফ্যাল করে চেয়ে আছে। কি রে বদ্দা, অনে দুবাইওয়ালা নে? আপনি কি বিদেশি? যুবকের কোমল অধরে ক্ষীণ এক হাসি রেখা ফুটল। মাথা কাত করে জানালো, মেলানিনের অভাব। মেলনি তোর বউ না রে? এ তোর কি আইও দে? রসে ন, কুড়কুড়াই, রসবেঙ্গিন ফরি গেইউন নাকি? মেলানিন আপনার বউ নাকি? আপনার প্রীতির অভ্যাস? হাসিখানা বিস্তৃত হলো। অল্প একটু দেখা গেল দাঁতের অংশ। তার কথায় মজা পেয়েছে বোঝা গেল। মাথা নাড়ল না। মেলানিন কি জানা আছে? ওই রঞ্জক না, ত্বকের রং সৃষ্টি করে। পড়ালেখা করো তাহলে। জিভে কামড় দিল অজান্তে। যতই রংবাজি মাস্তানি করুক, পেটের খাবার বাদ দিয়ে হলেও স্কুলটা এখনো চালু রেখেছে। কেন রেখেছে জানে না, পড়ালেখা করে কি হবে তাও জানে না। সাহেব হওয়ার ইচ্ছা নেই, তবুও পড়তে মন চায়। জ্ঞান তাকে টানে ভীষণভাবে। আর যাই হোক,
বাপ মায়ের মতো কখনো নিজের শরীরের অশিক্ষিত ট্যাগটা লাগাতে চায় না। বিরিয়ানি চলে এলো এক প্লেটে, চামচ হাতে তুলে নিল যুবক। অপরদিকে ভদ্রতার বালাই গপাগপ গিলতে আরম্ভ করলো সে। কতদিন পরে বিরিয়ানির স্বাদ জিহ্বায় ঠেকলো। নাম কি? এক চামচ মুখে দিয়ে জিজ্ঞাসা করল যুবক। মুখ ভর্তি বিরিয়ানি নিয়ে জবাব দিল সে, নিহাদ। গুনে গুনে 3 চামচ খেল যুবক। সম্পূর্ণ প্লেট সবার করলো নিহাদে। এক গ্লাস কোকে চিবুক ডুবিয়ে আর চোখে দেখল যুবককে। মানিব্যাগ বের করে বিল দিচ্ছে। নিহাদের দিকে ফিরল। ইংলিশ মিডিয়ামে পড়বে? আনে পড়াইবেন না? আপনি পড়াবেন? কিল্লাই দুনিয়াতে আইসুন দে হুক করে 8 দিন ন এই জু আর বাপ নে অনে কেন? দুনিয়াতে আসছেন 8 দিন হয়নি। আব্বার লগে আমার বড় ভাই। উঠে পড়ল চেয়ার থেকে, বের করলো একটি কার্ড, নিহাতের দিকে বাড়িয়ে রেখে দিল। কালকে সকাল 6:30 এই ঠিকানায় এসো, ঢাকায় নিয়ে যাব। আর কিছুই না বলে যুবক বাড়ির দিকে এগোলো। অবাক চেয়ে রইল নিহাদ। কার্ডের ঠিকানা দিয়ে এক দৃষ্টে তাকিয়ে পরক্ষণে চেহারা বিকৃত করে উঠে বলল, ওটা ফাইনুস দেখি। আরে কেল্লাই ফন্না ফাড়াই পারলাম ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে ফাইরকে দে মগের মূল্য পাইছেন। পড়াবেন কেন আমাকে? যুবক পিছন ঘুরল না, হাঁটা জারি রেখেছে। নেহা দ্রুত উঠে পিছু নিতেই তার কণ্ঠস্বর কর্ণগোচর হলো, কর্ম করলে ফল মেলে, গুন্ডাবাজি ভালোই জানো। নিজের জায়গায় সম্পূর্ণ স্থির হয়ে পড়ল নিহাদ। একটু আর নড়তে সক্ষম হলো না, শুধু তাকিয়ে দেখল রহস্যময় যুবকটিকে। দৃষ্টির আড়াল হয়ে যেতে সিদ্ধান্তের অটল ছিল। কিছুতেই অচেনা কোনো মানুষের দ্বারস্থ হবে না। কেন হবে? দিন তো যাচ্ছে বেশ মরিচ ভাত খেয়ে। ভাগ্য ভালো থাকলে কিছুটা ডালও জোটে। কি দরকার এই একলা পেটের হয়তো দরকার নেই, কিন্তু অন্তরের দরকার। আপনজন হিসেবে ভাববার মতন একটা মানুষ, যার ছায়াতলে আশ্রয় নেওয়া সম্ভব দুর্যোগের দিনগুলোতেও। নিজের প্রয়োজনে নয়, বরং আকাঙ্ক্ষায় নিহাতকে ভোর ভোর টেনে নিল আগ্রাবাদের 3 তারকা এক হোটেলের সামনে। ঘুমিয়ে পড়া শহর গা ঝাড়া দিয়ে উঠতে শুরু করেছে সবেমাত্র। এর মাঝে হোটেলের সামনে সড়কে দাঁড় করানো এক মার্সিডিজ গাড়ি। অমোঘ এক আকর্ষণে পায়ে পায়ে হেঁটে নিহাত পৌঁছালো তার পাশে। জানালায় মুখ বাড়িয়ে ভেতরে বসা ফর্সা শিশুসুলভ মায়াবী মুখটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলছিল, এ ডুবাইওয়ালা বাদ্দা আই চিটাঙ্গা হুয়া মেরিত ফরিলে লোয়া। আর ফুয়ারে তেড়িবিড়ি গৈত্র আনলে ঠ্যাং ভাঙি আনতো ধয়রা দিউম। দুবাইয়ের ভাই, আমি চট্টগ্রামের ছেলে। লোহার মতন আমার সাথে তেড়িবিড়ি করলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব। হাতের রোলেক্স মডেলের সময় বলছে রাত 11:35। তেঁতুল গাছের গুড়ির সাথে নিঃশব্দ অবস্থান আসমানের। সম্পূর্ণ কালো বর্ণের পোশাকে আবৃত শরীরে একেবারে মিশে গিয়েছে গাঢ় অন্ধকারের সাথে। শুধুমাত্র বিনির্দিষ্ট দৃষ্টি জোড়া তীক্ষ্ণ নজর রাখছে সামনে একতলা ভবনটিতে। 0.5 ঘন্টা সময় ওইভাবে স্থির থাকতে বলল তাকে। হঠাৎ পকেটে ভাইব্রেট করে উঠল ফোন। দ্রুততা কানে তুলল। ভাইয়া, কোথায় তুই? দাদু অসুস্থ হয়ে পড়েছিলেন একটু, আমি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ডক্টর উইলস্টলের কাছে। হ্যাঁ, চিন্তা করিস না, আপাতত সব ঠিক আছে। বাসায় নিয়ে এসেছি। আর আরিয়া কিছুটা কেঁদেছিল। আসমানের কপালে 2টো ভাঁজ পড়ল। এখন চারুলতা ফোনটা রাখতে উদ্যত হচ্ছিল। আসমানের প্রশ্ন সে আশা করেনি। কারোর প্রতি উদ্বেগ প্রকাশে সে তড়িৎ কর্ম নয়। এখন ঠিক আছে, ঘুমিয়েছে। আমি আছি এখানে, চিন্তা করিস না। চিন্তা করছি না উচ্চারণ করে ফোন কেটে দিল আসমান। সুইচ অফ করলো, অতঃপর পকেটে ভরল। তার দৃষ্টি এবং মনোযোগ পুনরায় কেন্দ্রীভূত হলো। আর 10 মিনিটের ভেতরে 2টো গাড়ি বের হয়ে গেল ভবনের গেট দিয়ে।
সড়ক পথের আধারে মিলিয়ে গেল দ্রুতই। অপেক্ষা করলো না আসমান, এগোলো গাছের গুড়ির ধার বেয়ে। সামনের বারান্দার মতো দাওয়ায় পৌঁছাতে সময় লাগলো না তার। যেন স্বয়ং নিঃশব্দ সে। এতটাই নিঃশব্দ তার চলন, খানিক শিকারী প্রাণীর মতো। উঠে এলো দাওয়ায়। দুজন ঘোরাফেরা করছে এদিক সেদিক। একজন অপর প্রান্তে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, আরেকজন তার দিকে এগোচ্ছে। এখনো দেখতে পায়নি। রেলিং টপকিয়ে দেওয়ালের আড়াল হলো আসমান। অপেক্ষা করলো গুনে গুনে 12 সেকেন্ডের। হিসাব আগে নজর সেরে রেখেছিল মস্তিষ্কে। গার্ড এই পাশে পৌঁছাতে বিড়ালের মতো ঝাঁপিয়ে পড়ল। প্রথমে পাকড়াও করল মুখ, ঘাড়ের ধমনী বরাবর বসিয়ে দিল হিডেন ব্লেড। ফিনকি দিয়ে রক্ত ছোটার আগে টেনে সরিয়ে দেওয়ালে আছড়ে হেলান দিয়ে রাখলো বর্তমান নিথর শরীরটিকে। এবার অপরজনের পালা। সঙ্গীকে না দেখতে পেয়ে সম্ভবত এগুলো দ্বিতীয় ভুক্তভোগী। একই প্রতিক্রিয়া ধরাশায়ী হলো সে। এখনো পর্যন্ত সবকিছুই আন্দাজের বাহিরে। খুব বেশিক্ষণ থাকবে না। দ্রুত এগুলো আসমান চুপিসারে নমনীয় শরীর আধারে মিলিয়ে রেখে ঢুকে পড়ল ভবনের ভিতর। খুব ভালো মতো চেনা তার এই জায়গা। রন্ধ্রে রন্ধ্রে রয়ে গিয়েছে এই আন্ডারগ্রাউন্ড সেলের গাঠনিক কাঠামো। কোনো নকশার প্রয়োজন নেই। ভেতরে দুজন গার্ডকেও পাকড়াও করলো। একজনের গলায় বরাবর গাঁথল লম্বাটে ব্লেড। অদ্ভুত মৃদু ভঙ্গানি শুনে আরেকজন তেড়ে আসতে ঘাড় বরাবর প্রশিক্ষিত আঘাতের ধপ করে মেঝেতে পড়ল। কোনো ঝুঁকি নিল না আসমান। দুই হাতে ঘাড় আটকে একবার ডান আরেকবার বাম দিকে মোচড় দিল। মটমট করে আওয়াজ তুলল। তারপরই লীলা খেলার সাঙ্গ। উভয়কে সোফার নিচে টেনে রেখে দ্রুত সিঁড়ির কাছে চলে এলো। ওপাশে বেসমেন্টের দরজা। আধারের মাঝেই নেমে গেল তরতর করে। নিচে টিমটিমে আভার বাতির অবস্থা রয়েছে। সরু অলিগলির মতো পথ। তার দুপাশে কারাগারের নাই খুপড়ি ঘর। একজন মাত্র 3 নম্বর সেলের সামনে দাঁড়িয়ে বেরিয়ে টানছে। উৎকট ধোয়ার তামাটে গন্ধে পরিপূর্ণ অবৈধ ভারী পাতাল বায়ু। আসমানের অবয়ব লক্ষ্য করল সে মাদকীয় দৃষ্টিতে। কেডারে আবুল্লা? মাস্কের আড়ালে দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো আসমান। যাক, তাকে পরিচিত কেউ মনে করেছে। কাজ অর্ধেক হয়ে গিয়েছে। বাকি অর্ধেক সে সম্পূর্ণ করল অত্যন্ত দ্রুত। এগিয়ে গেল, গার্ডের কাঁধে হাত রাখলো। বোটকা গন্ধটা মাস্কের ভেতর দিয়েও নাকে এলো। নিশ্চয়ই বুধ হয়ে আছে। আরো ভালো, বন্ধুর মতন হাতখানা গার্ডের কাঁধে মুহূর্তে রূপ নিল বিষাক্ত সর্পিল স্পর্শে। আবুল্লা বন্ধুর নাম শেষও করতে পারল না। সেলের শিকলের উপর আছড়ে ফেলে নিজের পকেট থেকে নাইলের দড়ি বের করলো আসমান। মুহূর্তে সাপের দেহের মতো তা পেঁচিয়ে গেল গার্ডের কণ্ঠে। মুখে চেপে বসলো ব্ল্যাক রাবার গ্লাস পরিহিত বলিষ্ঠ হাত। টু শব্দ সম্ভব হলো না। শুধু চাপা গোঙানি। ছটফট করলো দেহ। মিনিট খানেক। তারপর প্রাণ পাখি মৃতদেহের সামনে মাথা নত করলো। এলিয়ে পড়লো মেঝেতে। 30 সেকেন্ড সময় ব্যয় হলো চাবি বের করতে। সেলের দরজা খুলে ঢুকে ভেতরের চেহারে মাথা ঝুলিয়ে পড়ে থাকা রক্তসিক্ত অবয়ব নজরে পড়ল আসমানের। এগিয়ে গেল। মাথাটা ধরে দেখলো চোখ বন্ধ পাপড়ি। দুই গালে হাত ঠেকিয়ে দ্রুত গতিতে চাপড় দিতে থাকলো একটানা। নিহাদ? হুম। I said, I don't know anything. You... চিৎকার করে উঠতে গেলেও থমকে গেল নিহাদ। তার দৃষ্টি এখনো কিছুটা ঝাপসা। তবু ওই কৃষ্ণগহ্বর উচ্ছ্বাসিত দৃষ্টি চিনতে মোটেও ভুল হলো না। রক্ত জমাট বেঁধে শুকিয়ে আসা ঘটে ও হাসি ছড়িয়ে পড়ল নিহাদের। আসমান ভাই? দ্রুত নিহাদের বিশেষ চেয়ারের লক খুলে ফেলল আসমান। ছাড়া পেয়ে দুর্বল শরীরেও লাফিয়ে উঠল সে। তাগড়া জনের মতন উদ্যত হলো আসমানকে জড়িয়ে ধরতে, কিন্তু পরক্ষণে কিভাবে নিজেকে দমালো। সরি ভাই। আসমান কিছু বলল না উত্তরে। উল্টো ঘুরে এগোলো সেলের বাইরে। হাঁটতে পারবে নাকি ঘাড়ে তুলবো? I am 60 কেজি প্লাস। I can lift 80 কেজি। হাসল নিহাদ। অজানা কারণে কিছুতেই নিজের হৃদয়ের প্রফুল্লতা দমাতে পারছে না। উভয় অগ্রসর হচ্ছে।
একটা ছেলের সামনে থমকে পড়ল নিহাদ। তারপর তির্যক হেসে আসমানকে জিজ্ঞাসা করলো, ভাই, যাওয়ার আগে একটা ধামাকা করলে কেমন হয়? মুখ ফুটে কিছুই উচ্চারণ করল না আসমান, কিন্তু তার দৃষ্টির বাসনায় স্পষ্ট প্রকাশ পেল আকাঙ্ক্ষা, ধ্বংসযজ্ঞের আকাঙ্ক্ষা। তেলের ড্রাম ফেলে তেল গড়িয়ে আনলো সে বাইরের করিডর পর্যন্ত। আসমান পকেট থেকে বের করলো লাইটার, সেটা ফেলে দিল প্রান্তে। তেলের পথ অনুসরণ করে অত্যন্ত দ্রুত এগিয়ে গেল অগ্নিদেবতা। উভয় পুরুষ দ্রুত পদক্ষেপে উঠে এলো 2 তলায়। ঠিক তখনই বিকট প্রকম্পনে কেঁপে উঠল সমস্ত ভবন। উত্তাপ এবং দাউ দাউ শিখায় জ্বলে উঠল পাতাল কক্ষ, যা ধ্বংস নামল ভবনের দেওয়াল দেওয়ালে। সঙ্গে সঙ্গে অসংখ্য পদক্ষেপ এগিয়ে আসছে দ্রুত। উত্তাপ সহ্য করা দায়। দৌড়ে বারান্দা পেরিয়ে বাইরে উঠানে এলো আসমান এবং নিহাদ। রক্তঘামে সিক্ত নিহাদ মুখ ঘষে তাকাতেই বৃক্ষের আড়ালে নিজের প্রিয় বাইকটি দেখতে পেল। এক নজর তাকালো আসমানের দিকে, রীতিমতো শিশুসুলভ উত্তেজনাকর দৃষ্টি। সড়কের চতুর্দিকে জমতে শুরু করেছে গুটি কতক বাইক এবং জিপ। নিজের বাইকটি দ্রুত গেটের সামনে আনলো নিহাদ। হেলমেট ঝুলল আসমানের দিকে। এক হাতে ক্যাচ ধরে ছুটে গেল আসমান। নিজের হেলমেটের উইন্ডো নামিয়ে পেছনে তাকালো নিহাদ। দ্রুত এগিয়ে আসছে গাড়ি। পাশে প্রজ্বলিত কেবি গ্রুপের রাজত্বের ছোট একটি অংশ। এক নজর আসমান, আরেক নজর গাড়ি বহরের দিকে চেয়ে ঠোঁটের কোণে এক বামভ্রু একই সঙ্গে উঁচু হয়ে উঠল নিহাদের। আই সিটাইঙ্গা হুয়া মেডিত ভরিলে লোহা ফানেশ ইউর সিটবেল্ট কুকুর ছানাররা দ্য রেস বিগনাস নাও। তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে? আসলে আমি তো আর চিটাগাঙ্গের ভাষা পারি না, এটা পড়তে গেলে না সত্যি আমার দাঁতটাই ভেঙে যাচ্ছে। মানে কেমন কেমন ভাষা ভাই, আমি উচ্চারণই করতে পারতেছি না, তারপরে কষ্টে কষ্টে পড়িছি। তাই তোমরা হাসাহাসি করো না, ঠিক আছে? ফাঁকা হাইওভার, দুপাশে টিমে নিয়ন আলোয় প্রতিজ্বলিত স্ট্রিট লাইটের সারি। বাম প্রান্তে উচ্চ ভবন ছুঁয়ে গিয়েছে আকাশ পর্যন্ত। টাওয়ারের উপর নির্দিষ্ট তালে জ্বলতে নিভতে থাকা লাল নীল সিগন্যাল। গগনে ভাসমান বিমানের পাইলটদের তা নজরে পড়া সহজেই। রাত্রির নৈশব্দ গুড়িয়ে ফ্লাইওভারের বেশ সাই সাই করে ছুটে চলছে বাইক। তার কিছুটা দূরে অনুসরণে বেশ কয়েকটি গাড়ি একই গতিতে এগোচ্ছে তারাও। বায়ু সমুদ্র কেটে পথে তুলছে পাল। সাধারণ গাড়ি চালকদের কপাল কুঁচকে আসে। একদলা বিরক্তি নিয়ে ভাবে, যত সব বড়লোকদের নষ্ট অলাদ। মধ্যরাতে ঢাকা শহরের সড়কপথ নিজেদের বাপের রেসিং ট্র্যাক মনে করে। অত্যন্ত দ্রুত এগিয়ে চলছে নিহাদ। স্পিড মিটার নির্দিষ্ট করছে ঘন্টায় 75 কিলোমিটার বেগে ছুটে চলছে সে। পিছনের গাড়িগুলোর তার নাগাল পেতে বেশ বেগ পোহাতে হচ্ছে। ভীষণ উপভোগ লাগছে বিষয়টি। ফ্লাইওভারের ফাঁকা রাস্তায় ইঞ্জিনের গর্জন তুলে সামিল হওয়া দূরপাল্লার প্রতিযোগিতায় এখনো পর্যন্ত বিজয়ী স্থান তার দখলে। তার ঠিক পেছনে বসে আছে আসমান। এক হাতে নিহাদের কাঁধ শক্তভাবে চেপে ধরে রেখেছে, অন্য হাত পকেটে, যেখানে রয়েছে নিজের রিভলভার। অস্ত্রটি এখনো পর্যন্ত ব্যবহার করার প্রয়োজন পড়েনি। খুবই সতর্ক কেবি গ্রুপের অনুসরণকারীগণ। খোলাখুলি আক্রমণ এড়িয়ে আপাতত দ্রুততায় হারাতে চাইছে। সামনে বাঁক লক্ষ্য করে গাড়ি গতি কিছুটা কমিয়ে আনতে বাধ্য হলো নিহাদ। তাতে পেছনে গাড়িগুলো হুহু করে পাগল করার ন্যায় ছুটে আসলো। কোনো পরোয়া নেই তাদের, যে কোনো মূল্য পাকড়াও করা দরকার তাদের। ডেসপারেশন ইজ ডিটেকশন, মনে মনে হাসল নিহাদ। পিছিয়ে পড়ল তার বাইক। অত্যন্ত দ্রুত ছুটে গেল গাড়ি, যেন ধাক্কা দেবে। দক্ষ হাতে হ্যান্ডেল পাকড়ে নিহাদের আসমানের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল, হোল্ড মি টাইট। ততক্ষণে আসমান আন্দাজ করেছে তার পরিকল্পনা। বাহু বাড়িয়ে শক্তভাবে আঁকড়ে ধরল সে নিহাদকে। ফ্লাইওভারের রেলিংয়ের ধারে ঘেঁষে গেল নিহাদ। নিঃশ্বাস রুদ্ধ করে ফেলল। গাড়ি দুটো কাছাকাছি আসতে বাঁক টানল, কঠিন এক ইউটার্ন নিল। বাইক একপাশে হেলে রীতিমতো সড়ক লাগা হয়ে গেল। উদ্দীপ্ত মস্তিষ্ক তবু বজায় রাখল ভারসাম্য। উভয় গাড়ির মধ্যবর্তী সরু ফাঁকা স্থান দিয়ে বেরিয়ে গেল বিদ্যুৎ গতিতে। অপরদিকে গাড়ির
হতচকিত ড্রাইভারগণ নিজেদের অজান্তে একে অপরের কাছে এসে পড়ল মাঝখানের বাইককে চাপা দেওয়ার আশায়। কালো হয়ে দাঁড়ালো তা। সজোরে ধাক্কা খেল গাড়ি দুটি। নিয়ন্ত্রণ হারিয়ে বনবন করে ঘুরতে ঘুরতে চাকার আলতোনা তুলে রেলিংয়ে আছড়ে পড়ল একটি। গাড়ির বনেট উপরে জ্বলে উঠল স্ফুলিঙ্গ। দুমড়ে গেল ধাতব শৈলের অর্ধাংশ। একজন পেছনে ধোয়া ওঠা ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে হাসল নিহাদ। এক শত্রুর পতন। এবার মহারাজ গাড়ির সৈন্য বাইকগুলার পালা। দল বেঁধে এগিয়ে আসছে মৌমাছির ঝাঁকের মতো। সেদিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে উচ্চকণ্ঠে নিহাদ ডাকল, আসমান ভাই, তোমার ফোনে গান আছে? একটা গান ছাড়ো না। কি গান? ধুম্মা চালে। পিঠে আসমানের আলতো থাবায় খিলখিল করে হাসতে থাকলো নিহাদ। পরক্ষণে হ্যান্ডেল করে স্পিড আরো বৃদ্ধি করলো। ৭৭-এ গিয়ে ঠেকেছে তা। ভ্রুম। হেলমেট না থাকলে এতক্ষণ নিঃশ্বাস নেওয়া দায় হয়ে যেত। তীব্র গতিতে বায়ুর ঝাপটা পোশাক নাড়িয়ে দিচ্ছে। সমস্ত শরীর হয়ে উঠছে হিমশীতল। ক্ষিপ্র গতিতে এগোলো নিহাদের বাইক। রিয়ার ভিউ মিররে এক একজনের আসমানের চোখে চোখে চোখাচোখি হলো। উভয়ের মাথা নেড়ে নীরব সম্মতি যাপন করলো। বাইকের দলের মাঝখানে ঢুকে পড়ল নিহাদ। নিজের একটি হাত বাড়ালো আসমান। বাইকের পাশের বাইকে আরোহীর গলায় চেপে বসল তার বাহু। অত্যন্ত গতিতে ছুটে আসা সেই ধাক্কার বেগ এতটাই অধিক হলো যে বাইক রোহী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। হ্যাচকে টানে তাকে ঠেলে দিতে পঞ্চরাত বেগে আঘাতে নিজের বাইক সহ উল্টে পড়ল সড়কের মাঝে। অপর বাইকগুলো নিহাদের বাইকের সঙ্গে রেষারেষি শুরু করে চলেছে, ঘেঁষে চলেছে একেবারে। এতে হিতে বিপরীত ঘটল। সুযোগ গ্রহণ করল আসমান। তড়িৎ গতিতে এক পা উঠিয়ে সিটের গ্যাস পাইপে দাঁড়িয়ে পড়ল। উভয় হাতে সিটে ভর দিয়ে ভারসাম্য রেখে দুপা আবদ্ধ করে ছুড়ে দিল। পাশের বাইকে শৈলে জোরে ধাক্কায় তা মুহূর্তে হুমড়ি খেয়ে গেল। অপর এক আরোহী নিহাদের বাইকের সঙ্গে একই কাজ করতে গেলে ডান পায়ে তার হেলমেট বরাবর আঘাত হানল আসমান। নিহাদ এক পা তুলে ঠেলে বাইকের ভারসাম্য নষ্ট করল। ১ মিনিটের মতো ৩-৩টে বাইক গড়াগড়ি খেতে থাকলো রাস্তায়। আরোহীগণ ছিটকে গিয়েছে এদিক ওদিক। অপর একটি মাত্র বাইকের সৌভাগ্যবান আরোহী এহেন কীর্তি লক্ষ্য করে গতি কমিয়ে পিছিয়ে পড়ল। এই মানিক জোড়ার মুখোমুখি হওয়ার মতন গর্ধব সে নয়। প্রফুল্ল ধ্বনিতে তুলে হাসতে থাকলো নিহাদ। ফেটে যাওয়া ঠোঁটে খানিক ব্যথা পেলেও তার প্রফুল্লতায় ভাটা পড়ল না। দৃষ্টিতে ভর করলো অদ্ভুত এক আবেগ। মিররে চেয়ে আসমানের দৃষ্টি মোকাবেলা করলো। আই মিস দিস ভেরি মাচ, উত্তর করল না আসমান। চোখ সরিয়ে তাকালো বিস্তৃত অসীম আকাশের তরকাজি পানে। মার্বেল ভবন। আজ একদম কাকডাকা ভোর নিদ্রাভঙ্গ হয়েছে রোজার। সর্বপ্রথম নিজের দাদুকে দেখে এসেছে সে। স্থিতিশীল তার অবস্থা ঘুমাচ্ছে। নিজের হৃদয়ে প্রশান্তি অনুভব করে স্থির হয়েছে রোজা। ফ্রেশ হয়ে কিচেনে এসেছে। সকাল ৫:৩০ বাজে। চারু ঘুমিয়ে রোজার রুমে। মেয়েটি গতকাল নিজের ফ্ল্যাটে ফেরেনি। একসাথে থেকেছে তারা। এত জলদি উঠবে না ভেবে রোজা নিজের জন্য চুলায় চায়ের পাত্র বসালো। পানি ফুটিয়ে ২ চামচ চা পাতা দিল কড়া লিকারের জন্য, সঙ্গে চিনি এবং দুধ। গাঢ় বাদামি বর্ণের চা এলে একটা কাপে ঢেলে সবকিছু গুছিয়ে রাখলো। উষ্ণ চা কিছুটা ঠান্ডা হতে হতে কাছের দেওয়ালের পর্দা সরিয়ে দিল। দিবাকরের স্নিগ্ধ রোশনি চুয়ে ভেতরে প্রবেশ করতে করতে কাপ হাতে তুলে নিল। চুমুক দিয়ে চেয়ে রইল দূর গগন পানে। বরের এই সময়টা বড্ড স্নিগ্ধ, যে স্নিগ্ধতায় পুরো সময়ের গ্লানি ঝেড়ে উঠে শহরগুলো। অদ্ভুত অনুভব করা এই ভোরের আভা মানব হৃদয় উত্তোলিত করে তোলে জীবনমুখী চিন্তায়। প্রচার আখিচোড়া অনুভবে টলমল। চিন্তার দলেরা তার মস্তিষ্কে নিউরন হতে নিউরন আচ্ছন্ন করে রেখেছে। একটি মাত্র বিষয়বস্তু তাতে, আসমান। আসমানের চেহারা দেখার পর থেকে রোজা কিছুতেই উপেক্ষা করতে পারছে না এমন দানবীয় মানবটির জীবনের আপন ইতিহাস। সে কি আদৌ দানব ছিল, নাকি তাকে দানব হিসেবে তৈরি করা হয়েছে, পৈশাচিক রূপ নিতে বাধ্য করা হয়েছে? কে করেছে? এই সমাজ, কেবি গ্রুপ? তার কপালের দগদগে ওই চিহ্ন কতটা নিগৃহীয় যন্ত্রণার সাক্ষী বহন করে চলেছে। একের পর এক নৃশংস খুন,
শুধুই কি কামনা চিরযাত্রার করার উদ্দেশ্য এসব সাধন করা হয়েছে, নাকি কোনো উদ্দেশ্য নিহত? যে ইচ্ছা রোজার জীবনে কোনোদিন অনুভূত হয়নি, সেই ইচ্ছা আজ হচ্ছে। একজন পুরুষকে ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছা হচ্ছে, তাও এমন এক পুরুষকে যার চারিপাশ জুড়ে তুলে দেওয়া রয়েছে সুউঁচু অনুভূতি তার পাহাড় পাথর দেওয়াল। সে দেওয়াল ভেদ করে কোনোদিন অনুভূতির ছোঁয়া কি রোজার পক্ষে সম্ভব হবে? ক্লিক। কার্ড পাঞ্চায় মৃদু শব্দে রোজার ঘোর কাটল। মাথা ঝাড়া দিল সে। কি ভাবছিল? অনুভূতির ছোঁয়া? কিসের অনুভূতি? তার এবং আসমানের মাঝে যা রয়েছে তা নিতান্তই এক চুক্তি, এর বেশি কিছু নয়। এত উদ্ভট চিন্তাদের আশকারা রোজা কেন দিল? জোরপূর্বক মস্তিষ্ককে নিয়ন্ত্রণে নিয়ে চায়ের কাপ টি টেবিলে রেখে ঘুরে তাকালো রোজা। পেন্ট হাউসের দরজা খুলছে, ভেতরে প্রবেশ করলো আসমান আর তার অনুসরণে নিহাদ। রোজা কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। আসমান এবং নিহাদ উভয়কে কিছুটা অগোছালো দেখাচ্ছে। পোশাক পরিচ্ছদের ধুলোবালি, নিহাদের কাপড় জুড়ে ব্যান্ডেজ, হাতে কবজিতে। আরো কোথাও রয়েছে কিনা তা দেখার উপায় নেই। ঠোঁটের এক কোণ কিছুটা ফুলে কালচে হয়ে রয়েছে। রোজাকে দেখে তারাও কিছুটা বিস্মিত হয়ে তাকালো। কি হয়েছে তোমাদের? চিন্তিত হয়ে এগিয়ে এলো রোজা। বিশ্লেষণে কোনো প্রকার আগ্রহ আসমান প্রদর্শন করল না। নিহাতের দিকে ফিরে চাইল। বিশ্রাম নাও, পরে কথা বলবো। আর কিছু না বলে আসমান সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তার চলার পথের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে পরক্ষণে নিহাতের দিকে ফিরল রোজা। ভ্রু উঁচু করে ইশারায় প্রশ্ন ছুড়ল। পাল্টা ভ্রু কুচকে সন্দেহ প্রকাশ করল নিহাদ। রোজার প্রশ্ন বুঝতে পারেনি। আপনার এই অবস্থা কেন? কেবি গ্রুপের পাল্লায় পড়েছিলাম ফুলটুসি, বলে রোজা নাকে তর্জনী ঠেকালো নিহাদ। নাক ছিটকে দূরে সরে গেল রোজা। তাতে বিনোদিত হয়ে নিহাদ হাসতে গেলে ঠোঁটের ব্যথায় কুকড়ে গেল। ফোলার উপর হাত বুলিয়ে হলরুমের কাউচে এলিয়ে পড়ল। টি টেবিলের ওপর পা দুখানা তুলে দিয়ে নাড়াতে নাড়াতে আদেশ করল, রেসিং চ্যাম্পিয়নশিপ জিতে এসেছি, 1 কাপ কফি দাও, একটু মাথার জটটা খুলি। ইস, তুমি কোন বংশের মহারাজ শুনি? আর আমি কি তোমার দাসী, এসে হুকুম করছো?